আমি যদি বের করতে চাই কিভাবে মৌলগুলো বিক্রিয়া করে, তাহলে এই ব্যাপারটা কি কাজে লাগবে? সব পরমাণুই তাদের সবচেয়ে বাইরের শেলে 8টা ইলেকট্রন চায়। 8 সংখ্যাটা গুরুত্বপূর্ণ। পরমাণুরা 8টা ইলেকট্রন চায়, অর্থাৎ তারা অষ্টক পূরণ করতে চায়, কারণ এটাই পরমাণুর জন্য সবচেয়ে স্থিতিশীল অবস্থা। অথবা বলা যায় যে তখন তাদের শক্তিটা একটা স্থিতিশীল অবস্থায় থাকে। তো 8টাই কেন হলো, সংখ্যাটা কেন 8 হলো, এটা একটা ভাবার বিষয়। এটা প্রাকৃতিকভাবেই হয়ে থাকে, জানি না, হয়তো এটা পারমাণবিক কোনো ব্যাপার যে যদি সংখ্যাটা 8 হয় তাহলে ইলেকট্রনগুলো পরস্পরের সাথে হয়তো ভালোভাবে রেজোনেট করে, হয়তো এগুলো একে অপরকে বাধা দেয় না বা তাদের মধ্যে ধাক্কাধাক্কি হয় না। আমি আসলে জানি না ব্যাপারটা কি। যদি সত্যিই কেউ এই প্রশ্নের জবাব দিতে পারে যে সংখ্যাটা কেন 8 হলো, তাহলে হয়তো সে রসায়ন বা পদার্থবিজ্ঞানে একটা ভালো ক্যারিয়ার তৈরি করতে পারবে। কিন্তু পরীক্ষার মাধ্যমে এটা প্রমাণিত হয়েছে যে পরমাণুগুলো তাদের সবচেয়ে বাইরের শেলে 8টা ইলেকট্রন পেতে চায়। তাহলে এখন যদি আপনি পটাশিয়ামের মতো কোনো মৌল নিয়ে কাজ করেন, পটাশিয়ামের মতো কোনো মৌল যার একটা ইলেকট্রন আছে সবচেয়ে বাইরের শেলে, কিংবা যদি ক্লোরিনের মতো কোনো মৌল নিয়ে কাজ করেন যার সবচেয়ে বাইরের শেলে আছে 7টা ইলেকট্রন, ক্লোরিনের সবচেয়ে বাইরের শেলে আছে 7টা ইলেকট্রন, আমরা দেখতেই পাচ্ছি। তো যদি আপনি ক্লোরিনের কাছাকাছি পটাশিয়াম রেখে দেন তাহলে কি ঘটবে? ক্লোরিনের জন্য 8টা ইলেকট্রন পাবার সবচেয়ে সহজ উপায় কি সেটা একটু ভাবুন। এর সবচেয়ে বাইরের শেলে 7টা ইলেকট্রন আছে, তাই সে পাগলের মতো একটা ইলেকট্রন চাইবে। আবার পটাশিয়ামের জন্য 8টা ইলেকট্রন পাবার সবচেয়ে সহজ উপায় কি? যদি সে সবচেয়ে বাইরের শেলের একটা ইলেকট্রন ছেড়ে দেয় তাহলেই সেখানে তার 8টা ইলেকট্রন হয়ে যাবে। তখন এর সবচেয়ে বাইরের শেলটা আর চতুর্থ শেল থাকবে না, সেটা হবে তৃতীয় শেল, এবং সেখানে 8টা ইলেকট্রন থাকবে। এর ইলেকট্রন বিন্যাস তখন দেখাবে আর্গনের মতো। তাই পটাশিয়াম শেষ ইলেকট্রনটা ত্যাগ করে, কারণ সেটাই তার জন্য স্থিতিশীল অবস্থা। তাহলে আপনি ক্লোরিনের ভেতর যদি সোডিয়াম ছাড়েন তাহলে কি হবে? যেহেতু সোডিয়ামের শেষ ইলেকট্রনটা বেরিয়ে যেতে চায় যাতে সোডিয়াম নিয়নের ইলেকট্রন বিন্যাস লাভ করতে পারে, তাই ইলেকট্রনটা বেরিয়ে গিয়ে ক্লোরিনের সাথে যুক্ত হবে যাতে ক্লোরিন তার সবচেয়ে বাইরের স্তরে 8টা ইলেকট্রন এবং আর্গনের ইলেকট্রন বিন্যাস লাভ করে। তো আপনি যদি পর্যায় সারণীতে দেখেন তাহলে এখানে যেই গ্রুপটা আছে এদের ক্ষার ধাতু বলা হয়। এদের নিয়ে সম্ভবত আমি পরের ভিডিওতে বলবো কেন এদের ধাতু বলা হয়। তো এই গ্রুপটা, এদের থেকে হাইড্রোজেনকে বাদ দিতে পারেন, কেন সেটা পরে বলবো। এরা এদের শেষ ইলেকট্রনটা ত্যাগ করতে চায়, এজন্যই তারা খুব বেশি বিক্রিয়া করে। বিশেষত এই মৌলগুলোর, এই হলুদ সারির মৌলগুলোর সাথে এদের বলা হয় হ্যালোজেন। এরা চায় একটা ইলেকট্রন নিতে, কারণ তাহলে তারা 8টা ইলেকট্রনের বিন্যাস পাবে। এরা একটা ইলেকট্রন দিয়ে দেয় কারণ তাদের ইলেকট্রন দিয়ে দিতে হবে সেই 8টা ইলেকট্রনের কাঙ্ক্ষিত বিন্যাস পেতে। এজন্যই এদের থেকে হাইড্রোজেনকে আলাদা ধরা হয়, কারণ সে মৃৎক্ষার ধাতুদের মতো ইলেকট্রন ছেড়ে দিতে অত বেশি আগ্রহী নয়। আর সেই 8টা ইলেকট্রনের স্থিতিশীল অবস্থা কেবল হাইড্রোজেন আর হিলিয়াম ছাড়া সব মৌলের জন্যই প্রযোজ্য। এদের প্রথম স্তরে 2টো ইলেকট্রন থাকাই স্থিতিশীল বিন্যাস। তাই হাইড্রোজেন যেমন সহজে ইলেকট্রন ছেড়ে দিতে পারে, তেমনি সহজেই একটা ইলেকট্রন গ্রহণ করে প্রথম শেলটা পূর্ণ করতে পারে। কিন্তু গ্রুপ 1-এর বাকি মৌলগুলো, অর্থাৎ এই ক্ষার ধাতুগুলো, ইলেকট্রন দিয়ে দেবার জন্য উদ্গ্রীব থাকে। আর রসায়নে ধাতুর ক্ষেত্রে এই বৈশিষ্ট্যটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ধাতু ইলেকট্রন ছেড়ে দিতে উদ্গ্রীব থাকে। আমার সময় এখানেই শেষ। পরের ভিডিওতে গ্রুপ এবং পর্যায় সারণীর কিছু বৈশিষ্ট্য নিয়ে আমি আলোচনা করব।